শহরে একের পর এক প্রেগনেন্ট মহিলারা নিখোঁজ বা খুন হচ্ছে, আবার কেউ কেউ তো নিজের জীবন শেষও করে দিচ্ছে। কিন্তু এই অদ্ভুত রহস্যের আসল সত্যটা যে কোথায় তা কেউই জানে না। এক পুলিশ অফিসার যখন আসল রহস্য জানতে পারে তখন যেন তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তুমি নিজেও কল্পনা করতে পারবে না যে কিভাবে কেঁচো খুঁড়তে গিয়ে অজগর বেরিয়ে আসে। তো সেই পুরো রহস্য ভেদ করতে আজ নিয়ে এলাম কুট্টারাম 23 মুভির এক্সপ্লেনেশন, যার শুরুটা হয় জেসিকা নামের একটা মেয়েকে দেখিয়ে। এখানে দেখা যায় জেসিকা খুব ভোরে থমাস চার্চে আসে প্রে করতে। জেসিকা আসলে স্কাই টিভি কোম্পানির সিইও গুহানের স্ত্রী। এখানে এসে সে কনফিউশন রুমে গিয়ে ফাদার জোসেফের কাছে তার নিজের গোপন পাপের কথা স্বীকার করে। ফাদার তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং তাকে সান্ত্বনা দেয়। সে জেসিকাকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে বলে। ফাদারের কথায় জেসিকা নিজের ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করতে থাকে। এরপর সে ধন্যবাদ জানাতে ফাদারের দিকে যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় ফাদার জোসেফ চেয়ারে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে জেসিকা আতঙ্কে পুরোপুরি জমে যায়। সে নিজের যান বাঁচাতে চার্চের পিছনের দরজা দিয়ে প্রাণপণে ছুটতে থাকে। তবে পালানোর সময় চার্চের একটা দরজায় আটকে তার ওড়নাটা ছিঁড়ে যায়। কিন্তু তারপরেও সে নিজের জীবন বাঁচাতে যেই না দরজার কাছে পৌঁছায় তখনই দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে যায়। আর এরই সাথে সাথে সিন কাট হয়ে আমরা চলে আসি মুভির প্রধান চরিত্র এসিপি ভেট্রিমারানের কাছে। সবাই তাকে ভালোবেসে শুধু ভেট্রি বলে ডাকে। পেশায় একজন পুলিশ অফিসার হলেও তার মাথায় সব সময় একটা আলাদা বুদ্ধি কাজ করে। সে তার ফিটনেস নিয়েও থাকে অনেক বেশি সচেতন। সে প্রতিদিন নিয়ম মেনে ব্যায়াম চর্চা চালায়। এখানে আমরা দেখতে পাই ভেট্রির পরিবারের আজ সবাই একসাথে বসে সকালে নাস্তা করছে। তার বড় ভাই অরবিন্দ এবং ভাবি অভিনয়ার আজকে ষষ্ঠ বিবাহ বার্ষিকী। তবে এখানে ভেট্রির মা কিছুটা হতাশ হয়ে তাদের বাচ্চা না হওয়ার বিষয়ে একটা খোঁটা দিয়ে দেয়। এই সব শুনে অভিনয় বেশ কষ্ট পায় এবং নাস্তা না করে টেবিল থেকে উঠে পড়ে। তখন ভেট্রি তার মায়ের এমন আচরণে তীব্র প্রতিবাদ করে বসে। আসলে সে তার ভাবিকে নিজের বোনের মতন সম্মান করত। মোট কথা ভেট্রি তার পরিবারকে যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, এরপর ভেট্রি সরাসরি চলে যায় পুলিশ স্টেশনে। এখানে আসলে তার সিনিয়র অফিসার তাকে একটা গোপন কেসের সন্ধান দেয়। সে জানায় যে স্কাই টিভির মালিক কিছুক্ষণ আগে তার স্ত্রী জেসিকার নামে একটা নিখোঁজ ডায়েরি করেছে, কিন্তু গুহান চায় না এই খবরটা কোনোভাবে মিডিয়াতে লিক হোক। আর তাই তো ভেট্রিকে খুব সাবধানে এই কেসটা হ্যান্ডেল করতে হবে। এই সব কথা শুনে সে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যায় গুহানের অফিসে। গুহান এখানে তাকে জানায় যে জেসিকা ক্রিকেট দেখতে খুব ভালোবাসতো। এছাড়াও সে প্রায়শই যেত থমাস চার্চে। এই তথ্যটা শুনেই ভেট্রির মগজে একটা দ্রুত হিসেব চলতে থাকে। সে বুঝতে পারে যে ফাদারের খুন এবং জেসিকার নিখোঁজ হওয়ার মধ্যে গভীর কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে, যার ফলে সে তার সিনিয়রকে বুঝিয়ে ফাদারের খুনের কেসটাও নিজের হাতে নিয়ে নেয়। এরপর ভেট্রি তার সহকারী এসআই থিরুপতিকে নিয়ে সরাসরি চলে আসে সেই চার্চে। এখানে তারা ভেতরে গিয়ে খুব সাবধানে প্রত্যেকটা কোণা চেক করতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে ভেট্রি সেখানে একটা ছোট ছেঁড়া কাপড়ের টুকরো পেয়ে যায়। এছাড়াও সে হাতে পায় একটা সন্দেহজনক লকেট। এরপর চার্চের একজন কর্মচারীর সাথে কথা হলে সে জানায় যে ফাদারের লাশটা প্রথমে তিথি নামের একটা মেয়ে দেখেছিল। এই কথা শুনে দেরি না করে ভেট্রি আর থেরুপতি সোজা চলে যায় তিথির স্কুলে। আসলে তিথি সেখানকার একটা টিচার ছিল, যেখানে ছোট ছোট বাচ্চাদের খুব যত্ন সহকারে পড়াতো। কিন্তু এখানে আমরা দেখতে পারি তিথি পুলিশ দেখে বেশ বিরক্ত হয়ে রুড আচরণ করে। আসলে এর আগেও কয়েকজন পুলিশ অফিসার তাকে এই একই প্রশ্ন বারবার করে হয়রানি করেছে। এই সব জানতে পেরে ভেট্রি তখন খুব শান্ত গলায় তাকে নতুন কিছু প্রশ্ন করে তিথির চোখের ভাষা পড়ার চেষ্টা করতে থাকে। এভাবেই তার কথোপকথনের মাঝে তিথি একসময় জানায় যে সে চার্চের বাইরে একটা কালো রঙের গাড়ি দেখতে পেয়েছিল। এছাড়া তার আর কিছু বলার নেই। এখন তিথির এই ছোট্ট তথ্যটা পুরো কেসেরই মোড় ঘুরিয়ে দেয়। ভেট্রি বুঝতে পারে যে খুনিরা ওই কালো গাড়িতে করে চার্চে এসেছিল, তাই সে তার সহকারীকে নিয়ে দ্রুত ওই গাড়ির খোঁজ করতে শুরু করে। তবে ইতিমধ্যে দেখা যায় ভেট্রির বাড়িতে একটা বিশাল খুশির সংবাদ চলে আসে। আসলে ডাক্তার জানিয়েছে যে তার ভাবি অভিনয়া অবশেষে কনসিভ করেছে। এই কথা শুনে তো ভেট্রির মা খুশিতে আত্মহারা হয়ে যায়। সে খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে। এছাড়াও ভেট্রি তার ভাই আর ভাবির এই খুশির খবরে ভীষণ আনন্দিত হয়।
কিন্তু সে তখনও জানে না যে এই খুশির খবরের পিছনে কতটা ভয়ানক অন্ধকার লুকিয়ে আছে। সে কল্পনাও করতে পারে না যে তার পরিবার খুব শীঘ্রই এক জঘন্য ক্রাইমের শিকার হতে যাচ্ছে। তবে ঠিক তখনই শহরের আরেক প্রান্তে আবর্জনার স্তূপের মধ্যে একটা পচা গলা লাশ পাওয়া যায়। এই খবরে ভেট্রি সেখানে দ্রুত ছুটে গেলে দেখতে পায় এই লাশটা আর কারোরই নয়, বরং এই লাশটাই হলো নিখোঁজ হওয়া সেই জেসিকার। এখানে ভেট্রি লাশের ভয়াবহতা দেখে বুঝতে পারে যে খুনিরা অনেক নিখুঁতভাবে কাজটা করেছে। ফরেনসিক ডাক্তার সেখানে এসে জানায় যে জেসিকাকে হাতের রগ কেটে খুন করা হয়েছে। এছাড়াও সে আরও নিশ্চিত করে যে জেসিকা মৃত্যুর সময় গর্ভবতী ছিল। এই নতুন তথ্যটা পুরো কেসকে একটা অন্যদিকে মোড় দিয়ে দেয়। মানে কতটা যে ভয়ানক সাইকোলজিক্যাল খেলা চলছে তা তুমি এখনো কল্পনাও করতে পারবে না। তবে এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটে শিক্ষামন্ত্রী বৈদ্যলিঙ্গমের বাড়িতে। এখানে আমরা দেখতে পাই সে একটা বিশাল উৎসবের আয়োজন করেছে, আর এই উৎসবের মাঝে তার পুত্রবধূ বিদ্যা বাথরুমের ভেতর নিজের হাতের রগ কেটে আত্মহত্যা করে ফেলে। অর্থাৎ স্থান দুটো আলাদা হলেও তাদের মৃত্যুর ধরন একদম একরকম হয়ে যায়। আর এই মৃত্যুগুলো যে এক অদৃশ্য সুতোয় বাঁধা তা তো তোমরা বুঝতেই পারছো। এদিকে সিন শিফট হলে আমরা তিথিকে দেখতে পাই, যে কিনা একদিন নিজের স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কয়েকজন অপরিচিত গুন্ডা তাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। তিথি কোনো রকম নিজের জান তো সেভ করে নেয়, কিন্তু দুর্বৃত্তরা তাকে মারার জন্য আবারও গাড়ি থেকে নেমে আসে। তবে ঠিক সেই মুহূর্তেই ভেট্রি সেখানে উপস্থিত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে গুন্ডাদের খুব বাজেভাবে মারধর করে তিথিকে ফাইনালি রক্ষা করতে সক্ষম হয়। আর এরই মাধ্যমে ভেট্রি আসলে তিথির মনে একটা ভরসার জায়গাও তৈরি করে ফেলে। কিন্তু তিথি অবশ্য ভয় পেয়ে পুলিশ অফিসারকে তাকে আর ফলো না করার জন্য অনুরোধ জানায়। এরপর ভেট্রি তিথির সুরক্ষার জন্য তার বাবা মায়ের কাছে গিয়ে একটা প্রস্তাব দিয়ে বসে। সে জানায় যে সে নাকি তিথিকে বিয়ে করতে চায়, কেননা ইতিমধ্যে তিথিকে দেখে তার বেশ ভালো লেগে গেছে। এছাড়াও বিয়ে করলে সে তিথির পুরো দায়িত্ব নিয়ে নিতে পারবে। এই সব কথাবার্তা শুনে তিথির পরিবারও আশ্বস্ত হয়। এদিকে ভেট্রির এই ঘটনার পর আবারও জেসিকার কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে জেসিকার গাড়ি থেকে উদ্ধার করা জিনিসপত্রগুলো খুব নিখুঁতভাবে পরীক্ষা করতে থাকে। আর এখানেই সে এবার একটা পেট্রোল পাম্পের পুরাতন রসিদ খুঁজে পায়। তাই আর দেরি না করে ভেট্রি আর তিরাপাথি সেই সূত্র ধরে সোজা চলে যায় ওই পেট্রোল পাম্পে। তারা সেখানকার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে কালো ফরচুন গাড়ির বিষয়ে নিশ্চিত হয়। এরপর ভেট্রি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ চেক করে গাড়ির নাম্বার প্লেটও বের করে ফেলে, যার ফলে সে বুঝতে পারে যে এই কালো গাড়িটাই জেসিকার মার্ডারের সাথে সম্পূর্ণ জড়িত। আর জেসিকার গাড়ির এই সাধারণ পেট্রোল বিলটাই তাদের খুনির দোরগোড়ায় নিয়ে যায়। অন্যদিকে কিন্তু তৃতীয় চার্চের বাইরে ঠিক এই গাড়িটাই দেখেছিল। অর্থাৎ তাদের তদন্ত এবার আস্তে আস্তে আসল অপরাধীদের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু খুনের মোটিভ কি সেটা সম্পর্কে এখনো অজানা। এভাবেই দিন পার হতে থাকলে আর একটা নতুন বিপদ তাদের সামনে এসে দাঁড়ায়। তিথি একদিন নিজের বাড়ির বারান্দা থেকে ঠিক ওই কালো গাড়িটায় আবারও দেখতে পায়। এছাড়াও সে দেখতে পায় সেখান থেকে 2-3 জন লোক তার দিকে ধেয়ে আসছে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে। তাই সে সাথে সাথে ভেট্রিকে কল করে পুরো ঘটনার কথা খুলে জানায়। ভেট্রি এই কথা শুনে তাকে দ্রুত ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে লুকিয়ে থাকতে বলে। এছাড়াও সে খুব দ্রুত অন্য একটা বাইক নিয়ে সোজা তিথির বাড়ির দিকে রওনা দেয়। এদিকে তিথি ভয়ে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে তার জন্য অপেক্ষা করতে থাকে। একবার চিন্তা করো, একা ঘরে সে বসে আছে আর খুনিরা তার দরজার ওপাশে কড়া নাড়ছে। ঠিক এমন পরিস্থিতি হলে তোমার কেমন লাগতো? ঠিক এভাবেই কেটে যায় অনেকক্ষণ সময়। তিথি ভয়ে দরজার ওপাশে গুটিসুটি মেরে বসে থাকে। তার হৃদয়ের স্পন্দন তখন চলছিল অনেক দ্রুত। তবে ঠিক সেই সময়ই ভেট্রি ঝড়ের বেগে এসে সেখানে পৌঁছায়। সে তাকে উদ্ধার করে পুরো বিল্ডিং এর এছাদ ওছাদ তন্ন তন্ন করে সেই মানুষদের খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কালো গাড়ি বা সন্দেহজনক কাউকেই দেখতে পায় না। খুনিরা সম্ভবত ভেট্রি আসার আগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভেট্রি তিথিকে ফোন করে ভয় না পাওয়ার জন্য সান্ত্বনা দিতে থাকে। সে আসলে মেয়েটার মনের প্রবল আতঙ্ক দূর করতে চাইছিল। এরপর সে নিজে একটু পানি খাওয়ার জন্য নিজের ঘরের দিকে পা বাড়ায়। আসলে তিথির নতুন বাড়িটা ভেট্রির একদম পাশেই ছিল।
তবে এখানে আমরা দেখতে পাই সে নিজের ফাঁকা বাড়িতে ঢুকে এক অদ্ভুত নীরবতা অনুভব করছে। এরপর ভেট্রি পানি খাওয়ার পর বাড়ির ভিতরে কাউকেই দেখতে পায় না। তাই সে তার ভাবি আনান্নাকে খোঁজ করার জন্য তার ঘরের দিকে এগিয়ে যায়। সে তার ঘরের দরজা খুলে ভেতরে উঁকি মারে, কিন্তু ঠিক তখনই ভেট্রির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কেননা সে দেখতে পায় অভিনয়ের নিথর দেহটা ফ্যানের সাথে ঝুলছে। তুমি জাস্ট একবার এই চরম মর্মান্তিক অবস্থার কথা কল্পনা করো, যেই পরিবারটা কিছুদিন আগে নতুন অতিথি আসার আনন্দে ভাসছিল, তারাই কিনা এখন দেখবে এই ভয়াবহ মৃতদেহ। ভেট্রি এই অমানবিক দৃশ্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার পুলিশি মস্তিষ্কও যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয়। আর এই মর্মান্তিক ঘটনাটা তার পুরো পরিবারকে যেন নিশ্চুপে শেষ করে ফেলে। এদিকে অভিনয়ের পরিবারের লোকজন মৃত্যুর খবর পেয়ে কাঁদতে কাঁদতে সেখানে ছুটে আসে। তবে এখানে অভিনয়ের মা কান্নায় ভেঙে পড়ে ভেট্রির পরিবারকে সরাসরি দোষারোপ করতে থাকে। সে জানায় ভেট্রির পরিবার নাকি অভিনয়ের কাছে 50 লাখ টাকা দাবি করেছিল। এছাড়াও অভিনয়ের বাবা নাকি এই বিশাল অঙ্কের টাকা কয়েক মাসের মধ্যে জোগাড় করতে চাইছিল, কিন্তু ভেট্রির পরিবার সেই সময়টুকু না দিয়ে তারা তার মেয়েকে মেরে ফেলেছে। কিন্তু ভেট্রির মা এই ভয়ঙ্কর অভিযোগ শুনে পুরোই হতবাক হয়ে যায়। সে জানায় যে তারা কখনোই অভিনয়ের কাছে কোনো টাকা চায়নি। আর এখানে ভেট্রি এই দুই পরিবারের কথা শুনে পুরো ঘটনার মধ্যে একটা বিশাল ফাঁকি ধরতে পারে। সে বুঝতে পারে যে বাইরের কেউ একজন টাকার জন্য অভিনয়কে হয়তো ব্ল্যাকমেল করেছিল, ফলে সে তার ভাবির পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে নতুন করে এক তদন্ত শুরু করতে থাকে। এভাবেই ভেট্রি এরপর নিজের অফিসে বসে সব মৃত নারীদের মেডিকেল রিপোর্টগুলো খুব মনোযোগ দিয়ে চেক করতে শুরু করে। এভাবে তদন্ত করতে গিয়ে সে জেসিকা এবং অভিনয়ের রক্তে একটা বিশেষ ওষুধের উপস্থিতি দেখতে পায়। সে সরাসরি তার একটা পরিচিত ডাক্তারের কাছে গিয়ে এই ওষুধের ব্যাপারে বিস্তারিত জানতে চায়। তখন তার ডাক্তার বন্ধু জানায় যে এই ওষুধটা মূলত কৃত্রিম গর্ভধারণ বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য ব্যবহার করা হয়। সে আরও জানায় যে গত সপ্তাহে মারা যাওয়া শিক্ষামন্ত্রীর পুত্রবধূর শরীরেও নাকি এই একই ওষুধের প্রমাণ মিলেছে। ভেট্রি এই কথা শুনে পুরো কেসই একটা নতুন সূত্র পেয়ে যায়। সে বুঝতে পারে এই 3টা অস্বাভাবিক মৃত্যুর পিছনে একই মেডিকেল ট্রিটমেন্ট দেয়। তবে পুলিশকে এখন আসল রহস্য বের করার জন্য তাদের স্বামীদের সাথে কথা বলতে হবে, কেননা তারাই এই গোপন ট্রিটমেন্টের আসল সত্যটা ভালো করে জানে। তাই সেই অনুসারে ভেট্রি এবার সোজা নিজের বাড়িতে গিয়ে তার বড় ভাই আরবিন্দের মুখোমুখি হয়। সে তার ভাইকে জিজ্ঞাসাবাদ করতে করতে হঠাৎ জানতে চায় যে অভিনয়ের পেটের বাচ্চাটা আসলে তার ছিল কিনা। এখন নিজের ভাইয়ের মুখে এমন জঘন্য কথা শুনে আরবিন্দ তো প্রচন্ড রেগে যায়। সে ভেট্রিকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে তাদের মা সেখানে এসে দুই ভাইকে কোনো রকম শান্ত করে আলাদা করে ফেলে। আর এরপরে আরবিন্দ কান্নায় ভেঙে পড়ে তাদের দীর্ঘ জীবনের একটা চাপা কষ্টের কথা বলতে থাকে। সে জানায় মেডিকেল টেস্টে তার স্পার্ম কাউন্ট খুব কম এসেছিল, যার ফলে তারা দুজন মিলে ডক্টর তুলসীর পরামর্শে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে অরবিন্দ নিজের অক্ষমতার কথা ভেবে এই সত্যটা পুরো পরিবারের কাছে লুকিয়ে রেখেছিল। আর এভাবে একটা গোপন সিদ্ধান্ত পুরো পরিবারকে ভয়ানক দিকে টেনে নিয়ে আসে। এই সব সত্য কথা অরবিন্দের কাছ থেকে শুনে ভেট্রি আর এক মুহূর্ত দেরি করে না। সে সরাসরি চলে যায় ডাক্তার তুলসী সে হসপিটালে। এখানে আসলে ডাক্তার তুলসী প্রথমে ভেট্রির কাছে অন্য তথ্য লুকানোর চেষ্টা করে। সে খুব চালাকির সাথে আসল ঘটনাগুলো এড়িয়ে যেতে থাকে, কিন্তু ভেট্রি তখন তার নিজস্ব পুলিশি কায়দায় ডাক্তারকে ভয় দেখিয়ে সব সত্য বের করে আনতে থাকে। এরপর সে ওই হসপিটালে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানো সব নারীদের রিপোর্ট তলব করে। এখানে প্রায় 200 জন নারীর মেডিকেল রিপোর্ট তার হাতে এসে পৌঁছায়। এরপর সে ফাইলগুলো চেক করে দেখতে পায় এদের মধ্যে 6 জন নারী ইতিমধ্যে মারা গেছে। এছাড়াও সে আরো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। এই ফাইলগুলোর উপরে 23 নামের একটা অদ্ভুত জলছাপ দেওয়া আছে, অর্থাৎ তার কাছে মনে হয় যে খুনিদের আসল পরিচয় হয়তো এই 23 নম্বরের পিছনেই লুকিয়ে রয়েছে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ভেট্রি তিথিকে নিয়ে একটা কফি শপে এসেছে। তারা সেখানে বসে নিজেদের মধ্যে কিছুটা স্বাভাবিক কথা বলার চেষ্টা করে। এরপর তারা কফি খাওয়া শেষ করে নিজেদের গাড়ির ভিতরে চলে আসে, কিন্তু ঠিক তখনই দুজন বন্দুকধারী বাইকে করে এসে তাদের দিকে লক্ষ্য করে ফায়ারিং করে বসে। আর এই ফায়ারিংয়ে একটা বুলেট এসে কোনো কিছু বোঝার আগেই তিথির কাঁধে আঘাত করে।
ততক্ষণে বন্দুকধারীরা দ্রুত নিজেদের বাইক নিয়ে চোখের পলকে সেখান থেকে পালিয়ে যায়। এই সব দৃশ্য দেখে ভেট্রি দ্রুত তাকে বাঁচানোর জন্য সোজা চলে আসে হসপিটালে। সে সেখানে তিথির সুরক্ষার জন্য 2জন স্পেশাল পুলিশ অফিসারকেও নিয়োগ দেয়। তো এই সব কাণ্ডে ভেট্রি বুঝতে পারে যে রহস্যের জট খুলতে গিয়ে সে এক ভয়ানক পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। তাই তো এবার ভেট্রি এই খুনিদের মূল গ্যাংকে ধরার জন্য একটা মরণ ফাঁদ তৈরি করার প্ল্যান নেয়। সেই অনুসারে আমরা দেখতে পাই ভেট্রি ইতিমধ্যে একটা সিরিয়ালে কাজ করা অভিনেত্রীর গোপন খবর পেয়েছে। এই অভিনেত্রীও নাকি সন্তান জন্মদানের জন্য ওই একই হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল। তাই ভেট্রি এবার সরাসরি ওই অভিনেত্রী এবং তার স্বামীর সাথে দেখা করতে চলে যায়। তবে এখানে তারা ভেট্রির কাছে বেশ কিছু সত্য লুকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ভেট্রি তাদের আচরণ দেখেই খুব সহজেই আসল ঘটনা আঁচ করে নেয়, যার ফলে সে বাধ্য হয়ে কন্ট্রোল রুমের সাহায্যে তাদের ফোন নাম্বারটা ট্র্যাক করে ফেলে। এই ট্র্যাকিং করে তারা জানতে পারে যে কোনো এক ব্ল্যাকমেলার তাদের কাছে বিশাল এক অঙ্কের টাকা দাবি করছে। এখানে সে আরও জানতে পারে যে ব্ল্যাকমেলাররা আসলে তাদের গোপন ট্রিটমেন্টের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। এই সব শুনে ভেট্রি তখন সিদ্ধান্ত নেয় এই ব্ল্যাকমেলারদের ফাঁদে ফেলে আসল রহস্য সে বের করবে। তাই এবার সে খুব নিখুঁতভাবে একটা স্টিং অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে। এদিকে দেখা যায় ওই দম্পতি পরের দিন একটা বড় ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে যায় সে ব্ল্যাকমেলারকে দিতে। ভেট্রি এবং তার টিম তখন খুব সাবধানে তাদের গাড়ির পিছনে ছুটতে থাকে। রাস্তাটা তখন বেশ ফাঁকা এবং শুনশান ছিল, কিন্তু একজন অপরিচিত লোক হঠাৎ রাস্তার মাঝখানে ওই দম্পতিদের গাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর লোকটা পুলিশের গাড়ি সেখানে পৌঁছানোর আগে টাকার ব্যাগ নিয়ে চোখের পলকে গায়েব হয়ে যায়। এখন তুমি ভাবতে পারো পুলিশ এত সহজে বোকা বনে গেল কিভাবে, কিন্তু ঠিক তখনই গল্পের মধ্যে একটা বিশাল টুইস্ট চলে আসে। ভেট্রি আসলে আগে থেকেই ওই টাকার ব্যাগের ভিতরে একটা ট্র্যাকিং ডিভাইস লুকিয়ে রেখেছিল। সে ওই ট্র্যাকিং ডিভাইসের সিগন্যাল এবার অনুসরণ করে এবং এভাবে যেতে যেতে রুবি রেসিডেন্স নামের একটা বিল্ডিং এর কাছে এসে পৌঁছায়। এরপর সে সেখানে গিয়ে টাকার ব্যাগ সহ ওই ব্ল্যাকমেলারকে হাতে নাতে ধরে ফেলে। তারপর তাকে থানায় নিয়ে গিয়ে প্রচন্ড লেভেলের টর্চার করা হয়। ফলে সে পুলিশের মার সহ্য করতে না পেরে অবশেষে এই জঘন্য অপরাধের পিছনে সব সত্যি উগরে দিতে থাকে। এখানেই জানা যায় এই 4জন ছেলে আসলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা নারীদের ব্ল্যাকমেল করত। এখানে আমরা প্রথমে জানতে পারি জেসিকার কাহিনী। আসলে জেসিকা ক্রিকেট খুব ভালোবাসতো, তাই সে চাইতো তার সন্তানও যেন একজন ক্রিকেটার হয়। এই কারণে সে তার স্বামীকে না জানিয়ে একজন বিখ্যাত ক্রিকেটারের স্পাম নিয়ে প্রেগনেন্ট হয়েছিল। আর এরপরে এই ব্ল্যাকমেলাররা সেই গোপন তথ্য জেনে গিয়ে জেসিকার উপরে প্রচন্ড টাকার চাপ দিতে থাকে। ঠিক এভাবে তারা ভেট্রির ভাবিকেও ব্ল্যাকমেল করে। তবে এখানে জানা যায় যে ভেট্রির ভাবি অভিনয়া তার অনাগত সন্তান সম্পর্কে একটা ব্রুটাল ট্রুথ জানতে পারে। এখানেই সে জানতে পারে যে তার স্বামীর স্পাম কাউন্ট অনেক কম থাকার কারণে ডক্টর অন্য একজনের স্পাম তার গর্ভে প্রতিস্থাপন করে। আর এই সত্যটা যখন ব্ল্যাকমেলাররা তাকে জানিয়ে ব্ল্যাকমেল করে তখন সে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এছাড়াও এই গ্যাংটা শিক্ষামন্ত্রীর পুত্রবধূকেও ঠিক একই কায়দায় ফাঁদে ফেলে। শিক্ষামন্ত্রীর ছেলে বাবা হতে অক্ষম হওয়ায় তারা অন্য ডোনারের স্পাম ব্যবহার করেছিল। এখন এই ব্ল্যাকমেলাররা সেই তথ্য জেনে গিয়ে তার কাছেও বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাতো, যার ফলে সে প্রচন্ড অপমান সইতে না পেরে নিজের হাত কেটে আত্মহত্যা করে বসে। এছাড়াও অভিনয়ও টাকার চাপ সামলাতে না পেরে এবং নিজের স্বামীকে ধোঁকা দিতে না পেরে অ্যাবর্শন করাতে চেয়েছিল। কিন্তু খুনিরা যখন এই নিউজ জানতে পারে তখন তাদের অপরাধ ঢাকতেই তাকে খুন করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারা এই খুনটাকে একটা সাধারণ আত্মহত্যা হিসেবে সবার সামনে তুলে ধরে। এই সব কথা শুনতে পেয়ে ভেট্রি যেন রাগে অন্ধ হয়ে যায়। তাই সে রাগের মাথায় নিজের বন্দুক বের করে ওই খুনিকে সরাসরি গুলি করে হত্যা করে ফেলে। জাস্ট চিন্তা করো এই মেডিকেল ক্রাইমটা কত গভীরে ছড়িয়ে গেছে। ভেট্রি খুনিকে মারার পর ফরেন্সিক ল্যাব থেকে আসা মৃত নারীদের ডিএনএ রিপোর্ট হাতে পায়। আর এই রিপোর্টটা পড়ে ভেট্রির পায়ের তলা থেকে যেন পুরো মাটি সরে পড়ে। সে জানতে পারে জেসিকা কিংবা অভিনয়ের পেটের বাচ্চাগুলো কোনো সেলিব্রিটি বা ডোনার স্পাম থেকে তৈরি হয়নি, বরং ওই 3 মৃত নারীর গর্ভে থাকা সন্তানদের ডিএনএ আসলে হুবহু একই মানুষের ছিল। অর্থাৎ কেউ একজন স্পাম ব্যাংকে
আসল ডোনারদের স্পাম সরিয়ে নিজের স্পাম সেখানে লুকিয়ে রাখত। এই মানুষরূপী জানোয়ারটা নিরপরাধ নারীদের শরীরে নিজের বীজ বপন করতে চলেছিল। আর এই সাইকোপ্যাথ মানুষটার স্টোরেজ নাম্বার ছিল 23, যার ফলে সে এই ভয়ঙ্কর মিশনের নাম দেয় অপারেশন 23। কিন্তু এর পিছনে আসল মোটিভটা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আর এটা জানতে হলে আমাদের এই আসল সাইকোপ্যাথের পরিচয়টা আগে জানতে হবে। এই লোকটার নাম হলো জন ম্যাথিউ। সে পেশায় একজন সাধারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলেও তার চিন্তাভাবনা ছিল অত্যন্ত বিকৃত। এখানে ডিএনএ রিপোর্ট থেকে ভেট্রি বুঝতে পারে যে জন ম্যাথিউ নামের এই লোকটাই সব নষ্টের মূল। সে টাকার জন্য নয়, বরং নিজের একটা বিকৃত মানসিকতার কারণে এই জঘন্য কাজগুলো চালিয়ে যাচ্ছে। সে শুধুমাত্র তার ইগো বা অহংকারকে কাজে লাগানোর জন্য এই ভয়ানক পথ বেছে নিয়েছে। এখানে আমরা আরো জানতে পারি যে জন ম্যাথিউয়ের স্ত্রীর নাম ছিল সুজিতা। সে পেশায় একজন নামকরা ডক্টর। এখানে দেখা যায় জন নিজের স্ত্রীর গর্ভে নিজের সন্তান জন্ম দিতে চেয়েছিল, তবে সুজাতা জনের এই প্রস্তাবে সরাসরি অসম্মতি জানায়। আসলে সে তার স্বামীকে মন থেকে অনেক বেশি ঘৃণা করত, ফলে সে নিজের স্বামীর বদলে অন্য কোনো অচেনা ডোনারের স্পাম নিয়ে মা হওয়ার সিদ্ধান্ত নেয়। এখন নিজের স্ত্রীর মুখে এমন অপমানজনক কথা জনের পুরুষত্বে বিশাল এক আঘাত হানে। আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে তৈরি করে ফেলে এক ভয়ানক মাস্টার প্ল্যান। জন ম্যাথিউ স্পাম ব্যাংকের ল্যাব অ্যাসিস্ট্যান্টদের সাথে হাত মিলিয়ে শুরু করে তার আসল খেলা। সে ফার্টিলিটি হসপিটালের সিস্টেম হ্যাক করে স্পাম ব্যাংকের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর সে অত্যন্ত গোপনে আসল ডোনারদের স্পাম সরিয়ে নিজের স্পাম সেখানে রেখে দেয়। এছাড়াও ডাক্তাররা কোনো কিছু না বুঝেই সেই শুক্রাণু ব্যবহার করে নারীদের গর্ভবতী করে তুলেছিল। এভাবেই শহরের নামি দামি পরিবারের নারীরা অজান্তেই জন ম্যাথিউ সন্তানের মা হতে শুরু করে। আর সেই স্পাম ব্যাংকের স্টোরেজ নাম্বার 23 ব্যবহার করে তার এই জঘন্য মিশন চালিয়ে যায়। এভাবেই ডক্টর তুলসী এবং ডক্টর প্রকাশ ইতিমধ্যেই জনের ব্ল্যাকমেলিং এর ব্যাপারটা জেনে ফেলে। তারা জন ম্যাথিউকে ডেকে পাঠিয়ে এই কাজের জন্য তাকে কঠোর হুমকি দেয়। আসলে তারা নিজেদের এই 2 নম্বরই অবৈধ ব্যবসাটাকে কোনোভাবে হারাতে চাইছিল না, কিন্তু ম্যাথিউয়ের মতন একজন সাইকোপ্যাথকে ভয় দেখানো মোটেও কোনো সহজ ছিল না, যার ফলে সে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করে ফেলে ওই 2 ডক্টরকেই। মানে একটা হসপিটালের ভিতরেই দিনের বেলায় 2 বিখ্যাত ডাক্তার খুন হয়ে গেছে। তাহলে একবার চিন্তা করো এই সাইকোর ভয়ানক লেভেলটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। যাই হোক, ভেট্রি ডাক্তারদের খুনের খবর পেয়ে দ্রুতই হসপিটালে চলে আসে। সে সেখানে এবার পুরো হসপিটালের এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে একটা বড় মিটিং ডাকে। ভেট্রি তার সিনিয়রদের এই ভয়ঙ্কর ফার্টিলিটি স্ক্যামের কথা বিস্তারিতভাবে খুলে বলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ভেট্রির ফোনে চলে আসে জন ম্যাথিউর কল। জন খুব ব্যঙ্গ করে ভেট্রিকে জানায় যে তাকে ধরা পুলিশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই সে পুলিশ অফিসারকে নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এক ভয়াবহ খবর। কেননা জন ম্যাথিউকে জানায় যে তিথি এখন হসপিটালের পার্কিং এরিয়াতে আটকা পড়ে আছে। সে একটা বদ্ধ গাড়ির ভিতরে শ্বাস নেওয়ার জন্য মারাত্মকভাবে ছটফট করছে। এই কথা শুনে ভেট্রি আর এক মুহূর্ত দেরি করে না। সে পাগলের মতো ছুটে যায় হসপিটালের ওই পার্কিং লটের দিকে। এবার সে সেখানে গিয়ে দেখতে পায় তিথি সত্যি সত্যি একটা লক করা গাড়ির ভিতরে আটকা পড়েছে। তার অক্সিজেন প্রায় বন্ধ হয়ে আসছিল। আর ভেট্রিও প্রাণপণের চেষ্টা করে তাকে কোনো মতে উদ্ধার করে নেয়। কিন্তু ঠিক তখনই জন ম্যাথিউর গুন্ডারা চারিপাশ থেকে তাকে ঘিরে ফেলে। তারা ভেট্রিকে খুব বাজেভাবে মারার জন্য একযোগে ঝাঁপিয়ে পড়ে। ভেট্রি নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য তখন একাই শুরু করে এক অসম লড়াই। সে নিজের জীবন চরম ঝুঁকিতে নিয়ে একে একে সব গুন্ডাদের ঘায়েল করে দেয়। আর এরপরেই সেখানে চলে আসে জন ম্যাথিউ। এখানে এসেই সে তিথির শরীরে খুব দ্রুত একটা মারাত্মক স্লো পয়জন পুশ করে ফেলে। এই বিষটা মানুষের শ্বাসতন্ত্রকে আস্তে আস্তে পুরোপুরি অকেজো করে দেয়। ফলে তিথির পালস রেট খুব দ্রুত নিচের দিকে নামতে থাকে। এই দৃশ্য দেখে ভেট্রি রাগে অন্ধ হয়ে গিয়ে জনের দিকে তেড়ে যায়। এখানে আমরা জানতে পারি যে জন শুধু চিকিৎসা বিদ্যায় নয়, বরং শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল। সে পুলিশ অফিসারের সাথে খুব সমানে সমানে টক্কর দিতে শুরু করে। আর এভাবে তাদের মধ্যে চলতে থাকে এক রক্তক্ষয়ী লড়াই। এই লড়াইয়ের এক পর্যায়ে জন ম্যাথিউ ভেট্রিকে খুব বাজেভাবে হারিয়ে দেয়। তবে ভেট্রি মাটিতে পড়ে গিয়েও নিজের ভেতরের সব শক্তিটুকু এক জায়গায় করে নেয়। সে তার ভাইয়ের বউ অভিনয়া এবং নিরাপরাধ নারীগুলোর কথা মনে করে আবার উঠে দাঁড়ায়। এরপর সে কোনো সুযোগ না দিয়ে জনকে নির্মমভাবে মারতে থাকে।
এভাবেই একের পর এক আঘাত করে সে ম্যাথিউকে রীতিমতো রক্তাক্ত করে দেয়। আর ফাইনালি ভেট্রি এই সাইকোপ্যাথ ডাক্তারকে চিরতরে শেষ করে ফেলে। আর এর সাথে সাথে শেষ হয় জন ম্যাথিউর সেই অপারেশন 23-র এক ভয়ঙ্কর অধ্যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি তিথি ট্রিটমেন্ট নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এখানে ভেট্রি এবং তিথি বসে আমাদের সমাজের একটা অন্ধকার দিক নিয়ে কথা বলে। আমাদের সমাজের সন্তান না হওয়া মেয়েদের সবসময় খুব বাঁকা চোখে দেখা হয়। মানুষ সন্তান জন্ম দেওয়াটাকে একটা মেয়ের জীবনের একমাত্র সার্থকতা মনে করে। আর সমাজ প্রতিনিয়ত এই নিঃসন্তান দম্পতিদের মানসিকভাবে এক চরম হতাশার দিকে ঠেলে দেয়, যার ফলে এমন ভয়ঙ্কর মেডিকেল ক্রাইমগুলো এই সমাজের চাপেই জন্ম নেয়। এই সব শুনে ভেট্রি তখন জানায় যে দুনিয়াতে এমন অনেক অনাথ বাচ্চা আছে যারা বাবা মায়ের আদর ছাড়াই বড় হচ্ছে। আমরা চাইলে সেসব অনাথ বাচ্চাদের দত্তক নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। রক্ত বা বংশের অহংকার বাদ দিয়ে একটা অসহায় শিশুকে ভালোবাসা দেওয়া অনেক বেশি জরুরি। আর ঠিক এই চরম সত্য কথার মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।